প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আই এর বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। বাংলাদেশের জন্য দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমার। আমরা দেখলাম ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এরপরে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। গত দুদিন আগে পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক হয়েছে এবং দুই দেশের পররাষ্ট্র সচিবরাই একমত হয়েছেন যে দু দেশের মধ্যে আস্থাপূর্ণ সম্পর্ক হওয়া দরকার। পাশাপাশি মায়ানমার সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। এর বাইরে দ্রব্যমূল্য রয়েছে আইনের শাসন নিয়ে জনগণের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য রোডম্যাপ চাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পথে হাঁটছে। এরকম একটি দেশের পরিস্থিতিতে আজ আমরা আলোচনা করব দেশের মানুষ কি চায় এখন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল, ভূরাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক, বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আলোচনা শুরু করতে চাই জনাব মোহাম্মদ শামীম আপনাকে দিয়ে। বাংলাদেশে এই যে আমি বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের ৪ মাস অতিবাহিত হয়েছে, দেশের মানুষ একটি প্রত্যাশা নিয়ে এই সরকারকে নিয়ে এসেছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে। তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, দেশের মানুষ যেটা চায় সেই পথে আমরা কতটুকু হাঁটছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে এবং দর্শক শ্রোতা মণ্ডলীকে। আপনার টাইটেলটা আজকে খুবই সুন্দর, দেশের মানুষ কি চায়। জি ধন্যবাদ। তো এটার বিনিময়ে এটার পরিপ্রেক্ষিতে বলতে চাই, তাতে কার কি আসে যায়। যদি দেশের মানুষ কি চায় এটা যদি কেউ গুরুত্বের সাথে বিবেচনা করতো, তাহলে 10-12 বছর পরে এরকম মহাবিপ্লবের মতো বিপ্লব হওয়ার প্রয়োজন ছিল না এবং আবু সাইদ, নূর হোসেনের মতো অসংখ্য মানুষকে জীবন দিতে হতো না। আসলে সাধারণ মানুষের যে জন আকাঙ্ক্ষা, সেটা থেকে যারা নেতৃস্থানীয় বা সরকার পরিচালনা করে তাদের এই বোঝাপড়ার একটা বিস্তর ফারাক রয়েছে। এখন সহজ কথায় দেশের মানুষ যেটা চায় সেটা হচ্ছে গিয়ে দুইটা পয়েন্ট। এটাতে এতক্ষণ বললাম তাত্ত্বিক বিষয়। এখন মানুষ যেটা চাচ্ছে সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম এটা সহনীয় পর্যায়ে থাক, এবং আরেকটা জিনিস হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন প্রয়োজন। বিকজ জুলাই অগাস্ট বিপ্লবের পরে যে আইন শৃঙ্খলা কাঠামো, পরিকাঠামোটা ভেঙে পড়েছে। পুলিশ এখনও সঠিক যথার্থভাবে কাজ করতে পারছে না, যদিও সেনাবাহিনী সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, সশস্ত্র বাহিনী আছে, বাট তারপরেও আমার মনে হয় দায়িত্বশীল আচরণ অনেকে করছে না, যে কারণে এখন মামলা, মিথ্যা মামলা, হয়রানি, চাঁদাবাজি কোনোটাই কিন্তু কমেনি। যদি এগুলি কমে থাকে তাহলে ধরেন আপনার ওই পতিত স্বৈরাচারী সরকারের পতনের পরে ধরলাম 70 ভাগ চাঁদাবাজ তারা আত্মগোপনে চলে গেছে, তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে না, কমছে না কেন? কারণ হচ্ছে খুবই স্বাভাবিক, এই যে এখানে 70 ভাগ 30 ভাগ কিন্তু রয়ে গেছে আগের সরকারের সময়ের যারা সুবিধাভোগী ছিল, এখানে আবার 100 ভাগ নতুন করে যোগ হয়েছে, তাহলে 130 ভাগ হয়ে গেল। নাহলে আলুর দাম কীভাবে 80 টাকা 85 টাকা হয়, এই বাংলাদেশে তো আমরা কখনো দেখিনি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে গতকালকে আজকের পত্রিকায় খবর এসছে যে আপনার তেলের দাম 5 থেকে 60 টাকা বেড়ে গেছে, রাইট? তবে এটা ওই কয়েকটা সিন্ডিকেট, ওই এস আলম সহ কয়েকটা সিন্ডিকেট এটা করছে। এটা সিম্পল একটা SMS করবে যে 7 লিখে দিবে, তারপরে কালকে থেকে 5টা কোম্পানি যারা আছে তারা তেলের দাম 60 টাকা করে বাড়িয়ে দেবে। সরকারের কিচ্ছু করার নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনার মেকানিজম সেটা কিন্তু ইফেক্টিভলি এই দুইটা জায়গায় সফল হতে পারছে না। সে কারণে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা এমন, পুলিশের শুধু নাজুকতা নয়, এ বাদেও এই পরিস্থিতির কেউ কেউ রাজনৈতিকভাবে ফায়দা লুটে নিচ্ছে। বিকজ মাঠ প্রশাসন এখন অত্যন্ত জড়সড়, অনেকটা ভেঙে পড়েছে, অনেকটা তারা ভালোভাবে কাজ করতে পারছে না। সো এই যে শূন্যতা বিষয়গুলি, তাই যারাই সুযোগ পাবে তারাই কিন্তু এটাকে অপব্যবহার করবে। অতীতে যা হয়েছে এখনও তাই হচ্ছে। সো এই জায়গাটায় আমার মনে হয় যে সাধারণ মানুষ এখনও কষ্টে আছে। আমি এখনও জানি যে কোনো জায়গায় অনেক মানুষ আছে গত 3 মাস 4 মাস ধরে ঘরে ঘুমাতে পারছেন না। তাহলে ভয়টা কোথায়? স্বৈরাচার চলে গেল, তারপরে কি আসলো বা কি আসতে যাচ্ছে, যে কারণে এই আতঙ্ক কাজ করছে। সো সাধারণ মানুষের যদি বলেন জন আকাঙ্ক্ষা বলতে কিন্তু সাধারণ মানুষকে বোঝায়, সেখানে কিন্তু এখনও প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বিশাল একটা
মানে ফারাক রয়ে গেছে। এবং এইটা যদি কাভার করা না যায়, আমি ভবিষ্যৎ কিন্তু খুব একটা উন্নতি দেখতে, মানে ভালো কিছু দেখতে পাচ্ছি না। শেয়ার মার্কেট বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, কোন জায়গাটায় আমাদের ইন্ডেক্স ভালো দেখাচ্ছে না কিন্তু। জি, এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আপনার কাছে ফিরব। জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনার কাছে জানতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশ নিয়ে সম্ভাবনা বাস্তবায়নে বিএনপির দিকে তাকিয়ে আছে মানুষ। দেশের মানুষ তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এসেছে, সংস্কারের পথে তারা হাঁটছে, সংস্কারের কথা আমরা বলছিলাম। কেন এত দ্রুতই রাজনৈতিক দলগুলোর আসতে হবে, কেন বিএনপির দিকেই তাকিয়ে আছে দেশের মানুষ আপনারা মনে করেন? আপনাকে ধন্যবাদ। পতিত স্বৈরাচারের আমলে এই নিরপেক্ষ নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অলমোস্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক দিয়ে রিপ্লেস করতে চেয়েছিল। কোনো কিছু বললেই, নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থার কথা বললেই বা কিছু বললেই বলতো উন্নয়নের স্বার্থে যা আছে যেভাবে আছে চললে ভালো হয়। ইদানিং একটা ট্রেন্ড লক্ষ্য করছি, সংস্কার এবং ইলেকশনকে মুখোমুখি আনা হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারগুলোর কথা বলছেন এখনও কিন্তু ওনারা কোনো রূপরেখা সরাসরি প্রণয়ন করেননি। ওনারা কয়েকটা কথা বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় আমরা 3 বছর মাঠে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে জনমতের ভিত্তিতে সুশীল সমাজ সহ সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে আমরা গত বছর 2023 সালের জুলাই মাসে আমরা রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি। এখানে মোটামুটি মানুষের পুরো দেশ ঘুরে, আমরা 64টা জেলা ঘুরে আমরা যা পেয়েছি সেটারই একটা সংকলন, প্লাস আমাদের সাথে সমমনা যে রাজনৈতিক দলগুলো ছিল ওনাদের সাথে আলাপ আলোচনা করে প্রথমে আমাদের মধ্যে 27টা ছিল, তারপর আরও 4টা যোগ করে 31 দফা করেছি। তো সংস্কার নিয়ে কোনো বিভেদ নেই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কে সংস্কার করবে এটি নিয়ে না 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 কে সংস্কার করবে, অবশ্যই সংস্কার করবে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার। এটা কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার নেই। সরকারটাকে আপনারা বারবার যখন আমরা অ্যাড্রেস করছি আমরা বলছি ইন্টারিম, অন্তর্বর্তীকালীন। কিসের অন্তর্বর্তীকালীন? দেশে যখন একটা গণ অভ্যুত্থান হয়েছে সেই থেকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারকে ক্ষমতা হস্তান্তর করার সরকারটাই কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ধরে নিচ্ছি। সংস্কার অবশ্যই দরকার এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি কি সারা জীবন যদি সংস্কারের সময় লাগে, কারণ আপনাদের প্রতিদিনই কোনো না কোনো সংস্কার করতে হবে। আজকের দিনের জন্য যেটা রাইট মনে হচ্ছে রাষ্ট্রের জন্য 1 বছর পরে এটা মাইট নট বি দ্য সেম পলিসি, যে এটা হয়তো চেঞ্জ হতে পারে, পরিবর্তনশীল। তো এই পরিবর্তনের জায়গায় আপনি যখন যাবেন, এটা তো ডাইনামিক, ইটস নট স্ট্যাগনেন্ট যে এই সংস্কারটা করে ফেললে আগামী 100 বছর সংস্কার করা লাগবে না। তো এই 100 বছর কি ইন্টারিম গভর্নমেন্ট থাকার কোনো যৌক্তিকতা আছে কিনা? ওনার যে একটা পয়েন্ট উনি বলেছে যে দ্রব্যমূল্য কন্ট্রোল করা বা সিন্ডিকেটের কথা উনি বলেছেন। এখন আমি যদি এভাবে চিন্তা করি, উনি বলেছেন চাঁদাবাজ কিছু পালিয়ে গেছে, আমি ধরে নিলাম 70 ভাগ পালিয়ে গেছে। বাট সরকারি পর্যায়ে যারা আমলা আছে, যারা চাকরি করছে, যারা বিভিন্ন সংস্থাতে আছে, তাদের কি আপনি আমূল পরিবর্তন কি সম্ভব? তাদের কি 70 ভাগ চলে গিয়েছে? যায়নি। তারা 99%ই এখনও স্বীয় পদে আছে। যে কারণেই সয়াবিন তেলের মূল্য যখন 8 টাকা বৃদ্ধি হলো, আবার মার্কেটে সব তেল ফেরত এসছে। তো এইটা সবসময় যে এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডটা আমার মনে হয় বাংলাদেশিদের জন্য একটা জিনিস অনুধাবন করার বিষয়। এটা হচ্ছে আগে সব কিছু পলিটিশিয়ানদের উপর ব্ল্যাঙ্কেট একটা অ্যালিগেশন দিয়ে দিত, এটা হচ্ছে বিকজ রাজনীতিবিদরা করছে বা রাজনৈতিক দলের লোকজন করছে। তো এই পিরিয়ডে এগুলো কারা করছে? এখন তো কোনো রাজনৈতিক দল কোনো নেতৃত্বে নেই, কোনো ক্ষমতায় নেই, কোনো রাষ্ট্রীয় কোনো পদে নেই। সিস্টেমটাকে কারেক্ট করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য সিস্টেম। এবং আমি একটু অ্যাড করে নিই কুইকলি, এই যে আমাদের যারা কমোডিটি ইম্পোর্ট করে, এখানে পার্টি হচ্ছে শুধু 2 জন, একজন হচ্ছে ব্যবসায়ী বা প্রাইভেট সেক্টর, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট। এখানে কিন্তু ব্যবসায়ীরা যাই চাচ্ছে, সরকার সাপ্লাই আর ডিমান্ডের প্রপোর্শন ঠিক রাখার জন্য মোটামুটি 99% রাজি হয়ে যাচ্ছে। এখন আমরা প্রত্যেক সময় বলতে শুনেছি ওয়ার্ল্ড মার্কেটে সয়াবিন তেলের দাম বেড়েছে। আমি ব্যক্তিগতভাবে গত 2-3 দিন রিসার্চ করে দেখলাম 5-6 মাসে কোনো প্রাইস ইনক্রিজ হয় নাই। ইনক্রিজ হয়েছে গত 2-1 দিনে, তাও খুবই অল্প। কিন্তু বাংলাদেশে তো যখন ডিক্রিজ হয় কমে না। এগুলো হচ্ছে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে
বাংলাদেশের যেই মানে এখন যে অ্যাকুজেশন করার জায়গাটা এটা আসলে নাই এখন। কারণ এখন কোনো পলিটিশিয়ান রাষ্ট্রপ্রধান না, বা কোনো এমপি নেই, কোনো কাউন্সিলর নেই, কোনো নির্বাচিত মেয়র নেই। এখন তো যারা আছে সবাই হলো প্রশাসনের, আমরা যদি এখন বলি ক্রিম অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, মানে যারা সবচেয়ে যোগ্য লোক, যারা সবচেয়ে যোগ্য ব্যক্তি, যারা সবার সম্মতিক্রমে একটি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য ওনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ওনারাই আছেন। রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন ব্যাপার, এটা কিন্তু হঠাৎ করে আসলাম করে ফেললাম, ইটস নট লাইক এ মুভিতে অনেক কিছু সম্ভব, 90 মিনিটের মধ্যে একটা দেশকে পরিবর্তন করে ইন্ডিয়ার থেকে আমেরিকা করা সম্ভব, কিন্তু বাস্তব অবস্থায় বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এটা খুব মানে একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট হলে এটা সাস্টেইনেবল ইমপ্রুভমেন্ট হবে। আর আপনি যেটা বললেন, তারেক রহমান সাহেব বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, এটা আমরা ক্লেম করতেই পারি একজন রাজনৈতিক দল হিসেবে। ইলেকশন আসলে দেখা যাবে কে কার দিকে মুখাপেক্ষি হয়ে আছে, কিন্তু ইলেকশনকে কোনো মতেই আপনি সংস্কারের প্যারালেল বা মুখোমুখি দাঁড়া করাতে পারেন না। বিকজ সংস্কার সবাই চায়, আপনি চান, আমি চাই, দেশের জনগণ চায়, রাজনৈতিক দলগুলো চায়, এবং বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি স্ট্রাকচার্ড উইথ 31 দফা কিন্তু অলরেডি ইটস এ পাবলিক ডকুমেন্ট, এবং আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এই 31 দফা নিয়ে যাচ্ছি, এখনও যাচ্ছি। তো আমরাও সংস্কার করব, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, বাট সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাওয়া যাবে না, এরকম কোনো কথাবার্তা তো কোনো সময় কারোর সাথে ডিসাইডেড হয়েছে বলে আমার মনে হয়। জি, অনেক ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে, জানতে চাই বড় রাজনৈতিক দল বিএনপি তারা নির্বাচন কবে হবে এই যৌক্তিক সময়ের মধ্যে মনে হয় ঘোরপাক খাচ্ছে, এবং বিএনপি বলছে যে পরবর্তী সংস্কারগুলো আমরা করব, বা অন্যান্য রাজনৈতিক দলও বলছে, অনেক রাজনৈতিক দল, এবং অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে প্রয়োজনীয় সংস্কারগুলো আমরা করব। জনগণ কি চায় আপনি বলছিলেন? হ্যাঁ, জনগণের আকাঙ্ক্ষা তো প্রথম দুটো জিনিসের সাথে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে দেখুন, যে যে যুবকের বয়স, যুবক যুবতীর বয়স 18 ছিল 2014-তে, সে কিন্তু 28 বছর বয়স। হ্যাঁ, সো গত 15 বছরে একটা বিশাল অংশ, বলতে পারেন প্রায় 35 থেকে 40% মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ম্যাসলোস থিওরিজ অনুযায়ী আমরা যদি প্রাথমিকভাবে মানুষের বেসিক ফান্ডামেন্টাল নিডস বাদ দিয়ে যাই, তাহলে এটা দিস ইজ এ এস্টিম নিড। মানে যখন সব কিছু ভালো থাকে তখন একটা চাহিদা থাকে, মানে আমি একটা পজিশনে যাব, আমি রাজনীতি করব, আমি ভোট দেব, এই ব্যাপারগুলো এস্টিম নিডের মধ্যে পড়ে। তো এটা কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা, কোনো সন্দেহ নেই। এখন এটা তার থেকে কি বড় আকাঙ্ক্ষা না রাষ্ট্রের সংস্কার, এবং আমরা যে বলছি যে ভঙ্গুর জায়গাগুলো, এখন যে জায়গাটাতে, যে পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা গিয়েছে, ডেমোক্রেসি যেভাবে গিয়েছে, ডেমোক্রেসি তো এটা তো ওয়ার্স্ট ফর্ম। ডেমোক্রেসি কথাটা আসছে ডেমোক্রেটিয়া, একজন গ্রিক দেবীর নামে, সে মানে দুর্বল টাইপের দেবী আর কি। এবং আমাদের দেশে যেমন একটা গণতন্ত্র, দেখেন পৃথিবীর কোনো দেশের গণতন্ত্র মিল নাই, তো আমাদের ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মানে কাইন্ড অফ ডেমোক্রেসি, আমরা এটাকে বলতে পারি। এখন এই সিস্টেমটাকে আপনি যদি একটা ফেয়ার, ইনক্লুসিভ এবং ক্রেডিবল ইলেকশন চান, তাহলে কিন্তু বেসিক কিছু সংস্কারের ব্যাপার আছে, ভোটার তালিকার ব্যাপার আছে, তারপরে আজকে এখন ইলেকশন কমিশন তৈরি করা হচ্ছে, এই সময় সাপোর্টিভ হবে কিনা, কিভাবে একসাথে করবে, নাকি আজকে যেমন আলোচনায় এসছে যে আপনার চেয়ারম্যান ইলেকশন এবং এমপি ইলেকশন একসাথে করা যায় কিনা। সো এটা অনেক কিছু ব্যাপার আছে। এখন ইলেকশন রিফর্ম একটা কাউন্সিল করা হয়েছে, তো সেখানে আমার মনে হয় যতগুলি 6টা বড় সংস্কারের কথা যদি বলি, কোনো জায়গায় এমন কোনো প্রজেক্ট হাতে নেওয়া উচিত না যেটা মানে প্রোট্রাক্টেড হয় দীর্ঘ সময়ের মধ্যে, কারণ দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য না আছে জনগণের, না আছে রাজনৈতিক দলের। তো একটা যৌক্তিক সময় কত এটা হতে পারে। এখন যেহেতু আমি জানি যে এই মাসের শেষে, ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে তারা প্রতিবেদনগুলি পাবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে বসে তারা একটা আলোচনা করবে। তো আমি মনে করি যে এটা ঠিক আছে, এটা সামনের শীতের মধ্যে এটা হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা এক একজন এক এক রকম কথা বলছেন, আমার মনে হয় এখানে সংযতভাবেই কথা বলা উচিত, বিকজ এটা চূড়ান্ত পর্যায়ে যেহেতু প্রধান উপদেষ্টার অফিস থেকে আসবে, সেখান থেকে জানালে ভালো হয়। এবং এটা এমনভাবে যৌক্তিকভাবে করা উচিত, সমস্ত রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে রোড ম্যাপ, যে নির্বাচন মার্চ এত বা ডিসেম্বর এত, এই টাইমলাইনটা ডিক্লেয়ার করলে তখন কিন্তু আপনার মানুষ, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থার সংকট, এখন কিন্তু বড় একটা সংকট আছে রাজনৈতিক দলগুলি, বিকজ তারা সারা জীবন রাজনীতি করেছে ক্ষমতা যাওয়ার জন্যই, এবং এটার মাধ্যম হচ্ছে নির্বাচন। এন্ড সেইটা যদি অনিশ্চিত হয়, তাহলে তাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কারের একটা টাইম সেট করে তারপর নির্বাচনের
মানে রোড ম্যাপটা ঘোষণা করলে আমার মনে হয় এই এই এস্টিম নিড মানুষের যে একটা অত্যন্ত একটা ফাইন নিড, কিন্তু এটা কিন্তু ওই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার মতো না, এটা তার উপরে একটা যখন মানুষের খুবই থাকে সেরকম একটা। বাংলাদেশের মানুষ তো খুব রাজনৈতিক পাগল, হ্যাঁ, মানে প্রচণ্ডভাবে রাজনৈতিক সচেতন। আপনার নিজের ঘরের কি অবস্থা সেটা খবর নাই, কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে একদম গ্রামে একেবারে যেখানে কিছুই নাই সেখানে পর্যন্ত তুখর আলোচনা হচ্ছে। হ্যাঁ, তা সুতরাং এটা একটা উৎসব। আমরা অতীতে দেখেছি, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে 4-5টা নির্বাচন হয়েছে, তাতে দেখেছি মানে এই সময়টা উৎসব, মানে গল্প গুজব, আলাপ আলোচনা, কে হবে না হবে, কোন দল যাবে, এটা একটা উৎসব মুখর। তো ওই রকম একটা উৎসব মুখর সময়ের জন্য সবাই অপেক্ষা করছে, শুধু রাজনৈতিক দলগুলি না, সাধারণ মানুষ অপেক্ষা করছে। তো এখানে একটা রোডম্যাপ ঘোষণা করা আমার মনে হয় খুবই জরুরি। এটা করলে আমাদের একটা স্বস্তি ফিরে আসবে সবার মধ্যে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার হেলাল। আপনার কাছে জানতে চাই, আজ বিএনপির 3 সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল একটি লং মার্চ করেছে, এবং লং মার্চ তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না, পুরনো একটি ব্যাপার। 5 আগস্ট আমরা দেখলাম লং মার্চ টু ঢাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে। এর আগে আমরা দেখেছি যে 1976 সালে ফারাক্কা লং মার্চ হয়েছিল ভারতের বিপক্ষে। কিন্তু আপনারা যে আজকে লং মার্চটি করলেন ঢাকা টু ব্রাহ্মণবাড়ি আখাউড়া, এই লং মার্চ মানে আপনাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করলেন, নাকি ভারতকে কি মেসেজ দিলেন, নাকি বাংলাদেশের জনগণকে কোনো মেসেজ দিলেন? ভারতের নিয়ে আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে ভারতের দ্বিপাক্ষিক বৈঠকে যেটা বাংলাদেশে হলো, বলল আমরা যেন আস্থা ডেভেলপ করতে পারি পরস্পরের সাথে। আস্থা ডেভেলপ করতে হলে বিএনপি বলেন বা যে কোনো ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির যে ফরেন পলিসি হয় সেটা হচ্ছে সমতার ভিত্তিতে। সো উই ওয়ান্ট গুড রিলেশনশিপ উইথ অল আওয়ার নেইবার্স বাট অন ইকুয়াল ফুটিং, নট আন্ডারমাইনিং। আগে যে কমেন্টগুলো তারা করেছে আওয়ামী লীগের সময়, আমি খুব খোলাখুলি বলি, ওদের ফরেন মিনিস্টার বলছে এই দেশে এই দল ক্ষমতায় থাকা দরকার, আরেকজন এসে বলছে একে ক্ষমতায় রাখতেই হবে, আমাদের ফরেন মিনিস্টার বলে আমরা স্বামী স্ত্রীর মতো, আমি গিয়ে বলে এসেছি যেন রাখে। এই স্টেটমেন্টগুলো কি আসলে হয়তো খুব ইম্যাচিওর পলিটিক্যাল স্টেটমেন্ট, বাট এই স্টেটমেন্টগুলো যখন স্টেটস লেভেল থেকে আসে, মানে যারা রাষ্ট্র পরিচালনা থেকে আসে, তাহলে একটা দেশকে কিন্তু অত্যন্ত আন্ডারমাইন করে। এখন যে ইন্টারিম গভর্নমেন্টের ওয়ান অফ দ্য ভেরি স্ট্রং পয়েন্টস আই উড সে, দে হ্যাভ অ্যাকচুয়ালি স্টুড আপ ফর দ্য কান্ট্রি, অ্যাট লিস্ট ইন টার্মস অফ foreign relationships with relationship with India. They've made it very clear they want to be friends, but on equal footing. We want our rights. We will want to secure our rights. এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেটা আমার মনে হয় যে বাংলাদেশিদের এবং সকল বাংলাদেশের স্টেক হোল্ডার যারা আছে বাংলাদেশের ক্ষমতায়, তাদের সবার একমতে থাকা উচিত যখন ন্যাশনাল ইন্টারেস্ট আর ন্যাশনাল সিকিউরিটির ইস্যু আসে। বাংলাদেশের বিগত 16-17 বছরের এমন একটা বিভাজন হয়েছে যে কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু কোনো ন্যাশনাল যেটা সবার সমস্যা বা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, এখানেও কিন্তু বাংলাদেশের ঐক্যমতে আসতে পারে না। কিন্তু এবার তো আমরা দেখলাম যে সব রাজনৈতিক দলগুলো, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং, যে এই জায়গায় এসে সবাই ঐক্যমতে এসেছে না, নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে সম্মানের ওই সরকার যে স্ট্যান্ডটা নিয়েছে, এই স্ট্যান্ডটার পক্ষে যে বাংলাদেশের জনগণ আছে, এটাই আমাদের দলের পক্ষ থেকে আমরা দেখিয়েছি যে লক্ষ লক্ষ লোক রোড মার্চ করেছে, এবং জনসম্পৃক্ততা তো অবশ্যই রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখতে কারোর অসুবিধা নেই, কিন্তু সুসম্পর্কটা যেন হয় সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। এই দুইটা জিনিস প্রমাণ করতেই কিন্তু আজকের লং মার্চটা আমরা করেছি। আপনাদের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী, তিনি একদিন হচ্ছে ভারতীয় কাপড় পরাচ্ছেন এবং ভারত বিরোধী আমি বলবো না, একটু ঝাঁঝালো বক্তব্য দিচ্ছেন, এবং সেটি নিয়ে আমি দেখলাম যে ভারতের গণমাধ্যমে অনেক কথাবার্তা হচ্ছে। এই ধরনের বক্তব্য কি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না? আমি আগে একটু আসি ভারতীয় গণমাধ্যমের। বাংলাদেশি গণমাধ্যম থেকে ভারতীয় গণমাধ্যমের অনেক কিছু শেখার আছে। 5ই আগস্টের পরবর্তীতে ভারতের সাথে কিন্তু বাংলাদেশের কিছু হয়নি। বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশের যেটা আপনি বললেন যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট, এখানে তো সবাই একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা এই স্বৈরাচারকে রাখবো না, নাথিং টু ডু উইথ ইন্ডিয়া। কিন্তু আপনি বলার সময় বললেন 5ই আগস্টের পরে ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চলছে। আমার ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে আমার অন্য দেশের সাথে সম্পর্ক টানাপোড়েনের কথা আসে কেন? আসে কারণ তারা দেশের সাথে সম্পর্ক না রেখে
তারা একটা ব্যক্তি বিশেষ বা একটা গোষ্ঠী বিশেষের সাথে সম্পর্ক রাখতে গিয়েছে। না সেটি তখন তারা করেছে, না, এখন এখনো তো করছে। আমাদের এবং এই ইয়েলো জার্নালিজম এমন জায়গায় নিয়ে গেছে যে ইন্ডিয়ার আপনি যদি মেইন স্ট্রিম মিডিয়াও দেখেন এমন সব নিউজ করে যেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। বাংলাদেশে আপনিও আছেন, আমিও আছি, আমাদের সম্মানিত সমালোচকও আছেন, যেই সাম্প্রদায়িকতা ওরা পোট্রে করছে ইন্ডিয়ান মিডিয়াতে, এর তো ধারের কাছে কোনো কিছু হয় নাই। কিছুদিন আগে এক লোক যে চিন্ময়, ওনাকে গ্রেফতার করা হলো আইনি প্রক্রিয়াতেই। কোর্ট বিল্ডিং এ এত বড় একজন আইনজীবীকে হত্যা করা হলো। আমি একটু আপনার কাছ থেকে সময় নিচ্ছি। দর্শক, অনুষ্ঠানের বাকি অংশ লাইভ স্ট্রিম হচ্ছে চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউবে, আপনারা চ্যানেল আইয়ের সঙ্গেই যুক্ত থাকুন। জি, এই যে এত বড় ইনসিডেন্ট হলো, বাংলাদেশের এত ঘাত প্রতিঘাত সহ্য করেছে এবং এত চড়াই উতরাই পার করেছে যে তারা কিন্তু এই ঘটনাটা অত্যন্ত অ্যাজ এ ম্যাচিওর পলিটিক্যাল নেশন হিসেবে তারা ডিল করেছে। কোনো ধরনের উস্কানিতে পা দেয়নি, কোনো ধরনের অ্যাগ্রেশনে যায়নি, কোনো ধরনের রিটালিয়েশনে যায়নি। সো আমার আজকের দিনে মনে হচ্ছে একজন বাংলাদেশি হিসেবে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে শুধু সরকার নয়, রাজনৈতিক দল নয়, বাংলাদেশি অ্যাজ এ নেশন হ্যাজ ইভলভ সো মাচ ইন দ্য লাস্ট 16-17 years. উই শুড বি প্রাউড অফ ইট। প্রকারান্তরে আমরা শুনেছি ইন্ডিয়া লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, ইন্ডিয়া অসাম্প্রদায়িক দেশ, বা ইন্ডিয়া জার্নালিজম আমাদের চেয়ে অনেক বেশি লিবারেল এবং ফ্রি, ওদের ফ্রিডম অফ এক্সপ্রেশন বেশি। বাট আই এম ভেরি সরি টু সে, আমি গত 2-3 মাসে যা ফলো করেছি, ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং। আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, এবং এগুলো কোনো ভুইফোর মিডিয়া না, দিজ আর প্রপার ন্যাশনাল মিডিয়াস, মিডিয়া হাউসেস, যারা এমন সব সংবাদ প্রচার করছে আমার বাড়ির পাশে আমি নিজেই জানি না। তাহলে এটা হচ্ছে স্পেসিফিকলি আপনি একটা রেজিমের বিরুদ্ধে, একটা দেশের একটা সরকারের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টায় আপনি কিছু পারপাসিভ নিউজ করছেন। তো ওই জন্য বলি যে রিজভী সাহেব উনি এই হয়তো এত ফেড আপ হয়েছেন, এখন দেখেন এক একজনের এক্সপ্রেশন এক এক রকম। উনি ওনার একটা অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে উনি হয়তো একটা প্রতীকী জিনিস বর্জন করে বলেছেন, না এরকম অন্যায় অত্যাচার যদি তোমরা আমাদের সাথে করো। দেখলাম ভারতের কিছু গণমাধ্যম বলছে যে তার বাসায় আর কি কি ভারতীয় পণ্য আছে সব একসঙ্গে পুড়িয়ে ফেলছে না কেন। না, এটা তো হলো তারা ধরেন বড় বড় ইস্যুকে ডাইভার্ট করে, যেখানে ভারতীয় মিডিয়ার কথা বলা উচিত আমাদের তিস্তা চুক্তি নিয়ে, যেখানে কথা বলা উচিত আমাদের বর্ডার কিলিং নিয়ে, সেগুলা নিয়ে কথা না বলে আমাদের পররাষ্ট্র নীতিকে আরো শক্তিশালী করা উচিত। এবং আমাদের আগে কোনো এই রিলেটেড পররাষ্ট্র নীতি ছিলই না। আমাদের একমাত্র পররাষ্ট্র নীতি ছিল আওয়ামী লীগের, এটা হলো ইন্ডিয়াকে পদলেহন করে রাজনীতি করা। ভেরি সরি টু সে, বাট এখন যারা দায়িত্ব নিয়েছেন ওনারা লাইক আ ট্রু প্যাট্রিয়ট এবং বাংলাদেশি, দে হ্যাভ স্টুড আপ ফর দ্য রাইটস অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, and we are all with them indicating in relation to that. আপনি চট্টগ্রামের অঞ্চলের মানুষ এবং ওই অঞ্চলে রাজনীতিতে অনেক ঘটনা ঘটছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, ফিরবো আপনার কাছে। আপনার কাছে জানতে চাই এই ব্যাপারে আপনি কি বলবেন, এবং পাশাপাশি আমরা দেখছি যে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত এক ধরনের উত্তেজনা রয়েছে, টেকনাফে এক ধরনের উত্তেজনা রয়েছে, এবং টেকনাফ থেকে আরাকান আর্মিরা রোহিঙ্গাদের ধাওয়া দিচ্ছে, তারা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। মানে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের নিরাপত্তা এখানে কোনোভাবে নিশ্চয়ই ভুলঙ্ঘিত হচ্ছে। আচ্ছা, ডিপ্লোম্যাটিকে বাংলাদেশকে আমি এর আগে কোনো একটা জায়গায় বলেছিলাম যে আসলে ডিপ্লোম্যাটিকলি প্যারানয়েড নেশন। হ্যাঁ, আমাদের যদি তিনটা বড় মানে প্রতিবেশী ধরি, ভারত 3 দিকে বেষ্টিত, একদিকে মিয়ানমার, এবং সবচেয়ে যদি বলি যে নির্বিষ আমাদের প্রতিবেশী বে অফ বেঙ্গল, তো এই কোনো প্রতিবেশীর সাথে কিন্তু আমাদের ভালো সম্পর্ক নাই। তার মানে এই যে বে অফ বেঙ্গল থেকে আমরা অদ্যাবধি একটা সমুদ্র, বাংলাদেশের মতো একটা জায়গা পেয়েছি, এখানে যে কত অফশোর মানে রিসোর্স আছে তার কিছুই আমরা এক্সপ্লোর করিনি। দ্বিতীয় আসেন মিয়ানমার। মিয়ানমারের সাথে যে ঘটনাটা, এটা ধরেন মিয়ানমারের সাথে কোনো সম্পর্ক নেই, জিরো লেভেল ডিপ্লোম্যাটিক রিলেশন, ওদেরকে আমরা চিনি না, ওরা আমাদেরকে চেনে। বাট ইট হ্যাজ টু বি, এটা ডেভেলপ করা উচিত ছিল বিকল্প হিসাবে, যে ভারতের সাথে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা বিকল্প রাস্তা হাঁটবো কিনা, সে সুযোগই দেয়নি। দেখুন এখন আরাকান আর্মি অলরেডি রাখাইনের কন্ট্রোল কিন্তু নিয়ে ফেলেছে। হ্যাঁ, এটা সময়ের ব্যাপার, রাখাইন একটা স্বাধীন দেশ হবেই। তো আমি এখানে একাধিকবার টক শোতে বলেছি, এখানে যেটা দরকার ছিল 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি। হ্যাঁ, এখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু রেবেল, তাই এটা কিন্তু বহুতবার বলা হয়েছে, কিন্তু কারো কোনো গুরুত্ব নেই। দেখেন 2017-তে যখন প্রায় 11 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো, কিভাবে আসলো, এই সিদ্ধান্ত কে নিল? এবং 1 বছরে আমাদের এদের পিছনে খরচ হচ্ছে 72,000 কোটি টাকা। আমাদের মতো গরিব দেশ এবং ওখানে যারা স্থানীয় জনগণ তারা কিন্তু মার্জিনালাইজ। সো
আরাকান আর্মির সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল, বিষয় ছিল। রোহিঙ্গাদেরকে দিয়ে প্রক্সি করা, আজকে কিন্তু 5 থেকে 6 লক্ষ যে রোহিঙ্গা এখনো মিয়ানমারে আছে, তারা এতদিন মিয়ানমারের জান্তা সরকার দ্বারা অত্যাচারিত হয়েছে, এখন কিন্তু আরাকান আর্মি দিয়ে অত্যাচারিত হচ্ছে। বাট এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক ডেভেলপ করা উচিত ছিল। এইটাই হলো 5 ট্র্যাক ডিপ্লোমেসি। তো যাক, এগুলি বলে লাভ নেই, কিছুই হয় নাই। মানে এটা আর একটা গোদের উপরে আমাদের বিস্ফোরা, প্রত্যেক বছর 72,000 কোটি টাকা ইয়ে করা। দ্বিতীয় বিষয়টা হলো যে ব্যারিস্টার হেলাল যেটা বললেন ভারত বাংলাদেশের, এখানে আজকে লং মার্চ হচ্ছে, আমি মনে করি যে এগুলির প্রয়োজন ছিল না, না করলে ভালো হতো। কারণ তারা যে আচরণ করছে, হ্যাঁ, এটা হলো গোয়েবলস নাই, গোয়েবলসের থিওরি অনুযায়ী বারবার একটা মিথ্যাকে বলে সত্য পর্যায়ে নিয়ে যাওয়া। এখন ভারতে বসে গোয়েবলসের নাতিরা যেভাবে মিডিয়াতে ইয়ে করছে, গত সপ্তাহে দেখেছেন একটা রিপোর্টে, ভারত কিন্তু বিশ্বের 1 নম্বর দেশ যারা প্রোপাগান্ডাতে এবং মিথ্যা প্রতিবেদনে 1 নম্বর পজিশন ইয়ে করে আছে। এবং তারা যেভাবে সত্যকে মিথ্যা আকারে প্রচার করছে, এটা অভাবনীয়। আমাদের উচিত ছিল যে দেখেন, ওই যে অ্যাডভোকেট আলিফকে যখন হত্যা করা হলো, এটা কি চেয়েছিল? তারা চেয়েছিল যে আমরা 10 জন হিন্দুকে হত্যা করি। এই ঘটনা যদি ভারতে ঘটতো, ভারতে যদি একজন হিন্দু অ্যাডভোকেটকে বা লয়ারকে হত্যা করে, তাহলে কি পরিস্থিতি হতো? দেখুন, ভারতে প্রত্যেক দিন একটা না একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ভারতে মানে দিনে 4টা করে গড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ভারত নিজের অবস্থায় লেজে গোবরে। ভারত কিন্তু প্রচণ্ড চাপে আছে। আজকের বিবিসি রিপোর্ট আমি বলি, আজকের বিবিসির রিপোর্টে বলেছে যে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট গ্রোয়িং বিগ ইকোনমি, ইজ ইট লুজিং স্ট্রিম। মানে এত সবচেয়ে তারা আমাদের মধ্যেও কি অনেক ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হচ্ছে? ভারত বিদ্বেষী না, ভারতের মূলত যে সমস্যাটা, যে আপনার নেহেরু পেটেলের যে আপনার ধর্মনিরপেক্ষ ভারত, এটা কিন্তু বিজেপি সরকার এসে বাবরি মসজিদ দিয়ে একদম ভারত মহাসাগরে ছড়িয়ে দিয়েছে। এখন যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি এখন বিজেপি করছে, এটা কিন্তু ভয়ানক পর্যায়ে একটা চলে যাচ্ছে। মণিপুরের কি অবস্থা দেখেন, তাদের গত 19 মাসের তাদের ইনফ্লেশন এখন সবচেয়ে বেশি। এটা ছিল এখন প্রায় 7-এর কাছাকাছি। এবং তাদের যেটা জিডিপি ছিল, এটা হলো আপনার 5.4, এখন 5.4। বাট ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক এটা বলেছে 7 হওয়ার কথা। এগুলি কি কেন হচ্ছে? বাংলাদেশের সাথে ভারতের যখন এই রেশারেশি সম্পর্ক চলছে, ধরে নিলাম যে আমরা বেশি ক্ষতিগ্রস্ত, তারা তো 10 ভাগ হলে 10% হলে ক্ষতিগ্রস্ত হবে। এই 10% তারা রিকভার করতে পারবে না। আপনি দেখেন যে পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ইকোনমি থেকে তাদের ইকোনমিক সাইজ হয়তো একটু বড় দেখে। তারপরে দেখেন মণিপুরে কালকে কি হচ্ছে, ইম্ফলে কালকে স্মরণকালের বড় প্রোটেস্ট মিটিং হয়েছে। গতকালকে মঙ্গলবার যন্তর মন্তর সামনে 10 জন এমএলএ তারা গিয়ে প্রতিবাদ করেছে। প্রতিবাদের কারণ হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুরে যথেষ্ট ব্যবস্থা করছে না, ওখানে মেইতিদের প্রতি অবিচার করা হচ্ছে। কাশ্মীরে আপনার আর্টিকেল 370 অনুযায়ী যে কাজটা করার কথা, মুফতি মেহবুবা এই 4-5 দিন আগে বলেছেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে কাশ্মীরেও তাই হচ্ছে, যদিও এটাও ঠিক না। তো আমাদের উচিত ছিল, আমাদের উচিত হবে এখনও, আমরা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছি, কোনো সন্দেহ নেই। বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যদি চুপচাপ থাকে, ওদেরকে তাদের মতো কাজ করতে দেয়। ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন লালমনিরহাট একটা বিমানবন্দর হবে কিনা এটা নিয়ে যে ধরনের উত্তেজনা কথাবার্তা ছড়াচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের হাসিমারায় যে রাফেল জেট আছে 2টা দিয়ে যথেষ্ট। শুভেন্দু অধিকারী রাজনীতিতে আসার পরে ভারত একজন বিচক্ষণ সমরবিদ হারিয়েছে। সো তারা এই কাজগুলি করবে, এবং তাদের যদি আমরা কথায় না উল্লম্ফন করি, নাচানাচি না করি, এইটাই ছিল সবচেয়ে সমুচিত। এটা তাদের ভোটের রাজনীতি, এটা তো ভোটের রাজনীতি, এটা কেন করছে? যাতে বিজেপি আবার ক্ষমতায় আসতে পারে। এবং দেখুন, যখনই ঘটনা ঘটুক না কেন, বিক্রম মিস্ত্রি এসে বাংলাদেশে কি বলেন, উনি কনস্ট্রাকটিভ, এর কোনো বিকল্প নাই। কারণ ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নাই, একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। যদি বাংলাদেশ কোনোভাবে বলে যে আমি এটা এইটা পণ্য বর্জন করব, ভারতের অর্থনীতির বিশাল ধস নামবে, যেটা তারা কাভার করতে পারবে না। আমি আপনাকে ভুরি প্রমাণ দিয়ে, আমি একেবারে 2015 সালের গরুর উদাহরণ দিয়ে বলতে পারি যে সেই সময় তারা গরু বন্ধ করেছিল। 18 সালে আমাদের গরু সারপ্লাস। এরকম প্রত্যেকটা জায়গায় আমরা একটা আইটেম, আমাদের অটোমোবাইল, আমরা উইল বয়কট ইন্ডিয়াজ অটোমোবাইল। তারা কি বলবো, ধরাশায়ী হয়ে যাবে তাদের অর্থনীতি। সুতরাং এই কাজটা নিয়ে আমার মনে হয় সংযত আচরণ করা উচিত। জাতীয় স্বার্থে এটা প্রচণ্ড ভুল, এবং এই ভুল যদি সংশোধন করতে না পারি, তাহলে শুধু বাংলাদেশ না, ভারতকেও সমানভাবে এটার পেমেন্ট করতে হবে। সুতরাং আমার মনে হয় আমরা তাদের যে উস্কানিমূলক আচরণ, হ্যাঁ, দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হেইডি এবং টফলার একজন কাপল আছেন যারা মিলিটারি ওয়ারফেয়ার নিয়ে খুব লেখালেখি করেন। ORNTR একটা কথা আছে, তার কথা হচ্ছে 21 শতকের মূর্খ তারা
যারা শুধু লিখতে পড়তে পারে না তারা না, আনলার্ন করতে পারে কিনা, রিলার্ন করতে পারে কিনা। ভারতকে এখন আনলার্ন করতে হবে। এতদিন যা জেনেছে, জুলাই অগাস্টে বিপ্লবের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে ভারতের অকৃত্রিম বন্ধু নয়। যে চশমা দিয়ে, যে ভিশনে দেখেছে বাংলাদেশকে, অত্যন্ত অনুগত, সাবসার্ভিয়েন্ট, মানে যা বলবো তাই শুনবে, এই বাংলাদেশটা এখন নাই। বাংলাদেশের সাধারণ মানুষের যে জন আকাঙ্ক্ষা, যে পারসেপশন, এটা কিন্তু ভারতের বিরুদ্ধে এখন। এইটাকে যদি আপনার আমাদের পররাষ্ট্র সচিব যেটা সে বলে গেলেন যে কনস্ট্রাকটিভ পিপল টু পিপল, পিপল সেন্ট্রিক হইতে হবে। তাহলে পিপল সেন্ট্রিক কি আমার দেশের অসহায় সাধারণ মানুষ যে চিকিৎসার জন্য আপনার পশ্চিমবঙ্গে কলকাতায় যাচ্ছে, তাকে আপনি ভিসা দিচ্ছেন না, তাহলে কি পিপল টু পিপল ভালো সম্পর্ক বলা যাবে? তো এখন যদিও ওনারা বলে গেছেন, এখন শুভেন্দু অধিকারী কি বললেন, মানে আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন, তাতে কিছু যায় আসে না। সহজেই কি ভারত বাংলাদেশ আস্থার ঘাটতি মিটে যাবে? আস্থা মেটার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এখানে যদি কোনো দেশ এখানে ভুল করে, তাহলে তার পেমেন্ট সবচেয়ে বেশি করতে হবে, এটা আপনি ধরে নেন, হইতেই হবে। এবং এখানে ওই অনেকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র, দেখেন ভাই যে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নেবে, ট্রাম্প এসে কি তো তুগলক, পাগলের মতো একজন মানুষ। তো যাই হোক, উনি বলেছে ব্রিক্স কান্ট্রির সমস্ত আইটেমের আমি 10% ট্যাক্স বসাবো। এখন ভারত আমাদের চেয়ে বেশি বিপদে আছে, ওখানে ভরত বড়ই সম্ভবত একজন, উনি পিটিআইকে বলেছেন যে ট্রাম্প ক্ষমতা আসা মাত্র আমরা ট্রাম্পকে অনুরোধ করব বাংলাদেশ কোনো স্যাংশন দেয়। কিসের কার স্যাংশন কে নেয়? এখানে স্যাংশন দেওয়ার কি আছে? উই হ্যাভ এখন বাংলাদেশ যেটা করছে ইটস দ্য রাইট পার্সপেক্টিভ। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যেমন এখন আমাদের রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যেতে হবে চায়নার সাথে, এখানে যে রোডটা আছে চায়না, মিয়ানমার, বাংলাদেশ, এটাতে ইন্ডিয়া ছিল, ইন্ডিয়াকে ডিসকার্ড করে দেবো দরকার হয়। এরপরে আসিয়ানে যাওয়ার জন্য আমাদের একটা চেষ্টা হচ্ছে, এই চেষ্টাগুলি করা উচিত। বাট আমি যেখানে শঙ্কিত যে পরবর্তী রাজনৈতিক দলগুলি আসলে তাদের সততা, তাদের দেশপ্রেম, তাদের বিচক্ষণতা যদি এই পর্যায়ে না পৌঁছে, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ভালো ভালো চিন্তাভাবনা কিন্তু তখন কার্যকরী হবে না। অনেক অনেক ধন্যবাদ। আমরা বলছিলাম যে পরবর্তী রাজনৈতিক দলগুলো আসলে কি হবে, জনগণের মনে কিন্তু এক ধরনের শঙ্কা সবসময় থেকে যায়। আসলে আমরা 53 বছরের ইতিহাসে দেখেছি অনেকবার রাজনৈতিক দল পরিবর্তন হয়েছে, অনেক কিছুর মধ্য দিয়ে আমরা গিয়েছি। আপনার চট্টগ্রামের কথা বলছিলাম, সেখানে এক ধরনের প্রথমে হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই ধরনের ইসকনের বড় একটি সমাবেশ হলো, এবং সেটি তো আমরা জানি কেন হলো, এখন আমাদের কাছে পরিষ্কার। এবং তার পরবর্তীতে হচ্ছে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা এবং একজন আইনজীবী তাকে খুন করা হলো, এবং সব কিছু মিলিয়ে পাশাপাশি বাংলাদেশ মায়ানমার ইস্যুতেও টেকনাফ একটু অস্থিতিশীল রয়েছে। সব কিছু মিলিয়ে আপনি আপনাদের অঞ্চলের পরিস্থিতি কি দেখছেন? চট্টগ্রামের রাজনৈতিকভাবে খুব সেন্সিটিভ এরিয়া, বিকজ ইটস এ কোস্টাল সিটি, পোর্ট সিটি, আমাদের বাণিজ্যিক রাজধানীও, আবার সাথে সাথে আমাদের মায়ানমারের সাথে আমাদের যোগাযোগটা একটু বেশি। সংখ্যালঘুর উপর নির্যাতন চট্টগ্রামে হয়েছে, এটা একটা মেয়র প্রপাগান্ডা। এই ধরনের কোনো ঘটনাই চট্টগ্রামে ঘটে নাই। হ্যাঁ, হয়তো দু একটা জায়গায় যেখানে কোনো আওয়ামী লীগ নেতা, হয়তো উনি সনাতন ধর্মের ছিলেন, খুব এলাকা নির্যাতন করেছেন, ওনার বাড়িতে হয়তো 5ই আগস্টে 6-7 এই 2-3 দিনের মধ্যে হয়তো টুকটাক এরকম ঘটনা ঘটেছে। বাট স্পেসিফিকলি যেটা বলে যে ওই যে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে বা যেভাবে প্রচার করার চেষ্টা করেছে, পরিষ্কার। তো ওই লেট মি ক্লিয়ার দিস, কারণ চিটাগংয়ে যে ঘটনাটা ঘটেছে, হি রাইটলি সেড, একটা আইনজীবী মারা যাওয়ার পরে এবং কোর্ট বিল্ডিংয়ের মসজিদের বাইরে থেকে ঢিল ছুঁড়ে শুধু গ্লাসটা, এগুলো হচ্ছে শুধু উস্কানি দেওয়ার জন্য। কিন্তু এগুলো যে সনাতন ধর্মের কেউ করেছে তা না। ওখানে আমরা দেখেছি সনাতন ধর্মের নাম দিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের একদম পরিষ্কার মানে আইডেন্টিফাইড এরা এই ক্রাইমগুলো করেছে যাতে উস্কানি দিতে পারে। যদিও চট্টগ্রাম ভেরি ইসলামিকলি ভেরি হেভিলি মোটিভেটেড, আমাদের হাটহাজারী মাদ্রাসা তো আমার বাড়িতেই ওখানেই, বাট অ্যামেজিংলি এভরিওয়ান স্টুড আপ অ্যান্ড টুক দেয়ার গ্রাউন্ড যে না, কোনো ধরনের মিসক্রিয়েন্সি করা যাবে না। এবং চট্টগ্রাম যত কিছুই বলুক, বারোয়ালিয়ার দেশ বলে বা এটা আমাদের ইসলামিক চট্টলা বলি, বা আমরা এটাকে ধরে নেই এটা হয়তো একটু ইসলামিক প্রভাবিত এলাকা। হাটহাজারী মাদ্রাসার ঠিক দেয়ালের সাথে লাগানো কিন্তু কালী মন্দির দীর্ঘদিন ধরে প্র্যাকটিসিং মন্দির হিসেবে এখনও আছে। আজকের দিন পর্যন্ত যত দুর্যোগে যাক কোনো সময় কোনো ধরনের ক্ষতি সাধন বিন্দুমাত্র হয়নি। তো চট্টগ্রামের ঐতিহ্যটা রাজনৈতিকভাবে খুব সমৃদ্ধ, এবং চট্টগ্রামের মানুষজন রাজনৈতিকভাবে বেশ সচেতন এবং বেশ সহনশীল।
কিন্তু ওই যে আমাদের যে সমস্যাটা রোহিঙ্গা সমস্যা এবং মায়ানমারের সমস্যা, যেটা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, হি টুক দ্য ইনিশিয়েটিভ, আনফর্চুনেটলি হি ডিড নট লিভ লং ইনাফ টু ক্যারি ইট থ্রু। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ দ্যাট উই মাস্ট টেক। যেটা বলছি যে আপনার যদি একটা পথ বন্ধ হয়, ইউ মাস্ট ওপেন আপ আনাদার চ্যানেল, যেখানে আমাদের এটা কার্যকরী হবে। এবং উইথ ইজ আ হাই টাইম, আই থিঙ্ক যে মায়ানমার আমাদের যে এশিয়ান হাইওয়ে যে ইনিশিয়াল যে কনসেপ্টটা ছিল, দ্যাট শুড বি এক্সিকিউটেড। এটা যেই সরকারই আসুক, আমার মনে হয় যে কোনো গণতান্ত্রিক সরকার হোক, যে সরকার হোক, ইনিশিয়েটিভটা নেওয়া উচিত। এবং আমি আরেকটা বলি যে এই যে আমরা বারবার এই কথাটা বলি, পরবর্তী সরকার কি হবে। দেখেন 5ই আগস্টের পরে, 5ই আগস্ট যে কারণে ঘটেছে, এই ধরনের ঘটনা রিপিট করবে, এই ধরনের বোধশক্তিহীন লোক বাংলাদেশে খুব বেশি রাজনীতি করবে বা রাষ্ট্রীয় যন্ত্রের সাথে জড়িত থাকবে বলে আমি মনে করি না। কারণ এই ঘটনাটা কিন্তু সবার চোখের সামনে হয়েছে। এবং একদিন আগেই খুব বড়াই করে যে বলেছে যে মানে আমি পালাবো না, এই করবো না, সে করবো না, সে তো 91 তেও স্বৈরাচার পতন হয়েছে, আবার কিন্তু না, ওই পতনের সাথে এটা কিন্তু মাইলস অ্যাপার্ট। হ্যাঁ, 880 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, 880 বছর পরে কিন্তু শেখ হাসিনার পালাতে হলো। তাহলে এবং এমন পালাতে হলো যে শুধু নিজের পরিবার নিয়ে চলে গেল, দলের কিছু নেতাকর্মীও সাথে নিল না। তো এই পালানোটা কিন্তু মোটামুটি রাজনীতি গুটিয়ে পালানোর মতোই অবস্থা। কোনো রাজনীতিবিদের জন্য এটা মৃত্যুর চেয়েও খারাপ। মরে গেলে ধরেন আমার আর এগুলা দুনিয়ার কোনো চিন্তা নেই, আমি তো মারাই গেলাম, কিন্তু আমি বেঁচে আছি, আমি জানি যে আমার হাত দিয়ে একটি দেশ ধ্বংস করেছি, একটি দল ধ্বংস করেছি এবং নিজের ক্যারিয়ার তো ধ্বংস করেছি। এই গ্লানি নিয়ে, এরকম একটা পাপবোধ নিয়ে বেঁচে থাকাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। আমি এটা এই জন্যই বলছি, এই যে শঙ্কার কথা বলছেন, আমি একজন রাজনৈতিক কর্মী, আমাকে তো যদি পিটায়ও কেউ কোনো অন্যায় করতে, এটা করবো না। কারণ আবার এই কনসিকুয়েন্সটা মাথায় আসবে যে যদি আমার এই ভাগ্য নিতে হয়, তাহলে তো আমার সুইসাইড করা ছাড়া বা আমার আত্মহত্যা দেওয়া ছাড়া আর কোনো এখানে বেঁচে থাকার কোনো মানে স্বাভাবিক সুস্থ মানুষ বেঁচে থাকতে পারবে না। তো আমি মনে করি না যে আগে যা হয়েছে বাংলাদেশে ভবিষ্যতে সে ধরনের হওয়ার কোনো সুযোগ আছে। আপনি দেখবেন প্রত্যেকটা পলিটিশিয়ান যারা স্টেটস লেভেলে আছে, সবার কিন্তু স্টাইলই চেঞ্জ হয়ে গেছে। কারণ ওরা বুঝছে যে বাংলাদেশে এখন ইটস এ নিউ টাইপ অফ পলিটিক্স, এ নিউ ডাইমেনশন অফ পলিটিক্স, অ্যান্ড পিপল মাস্ট অ্যাডাপ্ট টু দ্য নিউ বাংলাদেশ, নিউ অর্ডার দ্যাট ইস হ্যাপেনিং ইন বাংলাদেশ। অ্যান্ড আই বিলিভ Bangladesh is a very resilient country. The people are very resilient. যতবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে পৃথিবীর অন্য কোনো দেশে হলে ওই দেশ ঘুরে দাঁড়াতে পারতো না, বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে। 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, ইনশাল্লাহ যেই দলে ক্ষমতায় আসুক না কেন, আই বিলিভ দে উইল ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, বেটারমেন্ট অফ দ্য পিপল। জি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বলছেন, আপনাদের নেতাকর্মীদের বলেছেন, আমি শুনেছি যে হাঁটা চলা, কাজকর্মে, কথাবার্তায় যেন মানুষ আস্থা রাখতে পারে, এরকম একটি আস্থার জায়গা তৈরি করা। আমরাও চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন আসুক, তাদের মানে শিষ্টাচারের মধ্যে পরিবর্তন আসুক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেশের মানুষ কি চায় এই প্রশ্নে আমাদের আলোচকরা যেটি বললেন সেটি, দেশের মানুষ একটি সুস্থ সুন্দর দেশ চায়, তারা নিশ্চয়ই সংস্কার চায়, কিন্তু সেই সংস্কারগুলো কিছু সংস্কার রাজনৈতিক দলগুলো করবে এবং কিছু যৌক্তিক সংস্কার যেগুলো দরকার এই মুহূর্তে সেগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে বলেই মনে করেন। এছাড়াও হচ্ছে দেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র হোক, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আমরা সবসময় এক হয়ে থাকবো এবং আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাব, এটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।